এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলছে নতুন বছর বরণের আয়োজন। বর্ণিল সাজে সেজেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী এস সোলাইমান। সোলাইমান, আর প্রায় 2 ঘন্টার মতো বাকি আছে এখন নতুন বছর বরণে। নিউ ইয়র্কে এই শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আর যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে, সেক্ষেত্রে উৎসবের আয়োজনে কি কোনো বাধা পড়ছে কিনা? ভারী বর্ষণে জবুথবু টাইমস স্কোয়ারের দর্শনার্থীরা, কিন্তু তারপরেও যেন মানে তিলদারের ঠাঁই নেই। 10 লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বল ড্রপ দেখার জন্য। আমি যেমনটা আগেও বলেছিলাম যে এইবার এই বল ড্রপের ঐতিহাসিক বল ড্রপের 120 বছর পূর্তি হয়েছে। কারণ 1904 সালে প্রথমবারের মতো 2 লক্ষ দর্শনার্থী নিয়ে বল ড্রপ শুরু হয়েছিল। এখন 2024 সালে 120 বছর পূর্তি হয়েছে এবং বন্ডিলা আয়োজনে সেজেছে এই বল ড্রপ। এই বল ড্রপটি আসলে 12 ফিট উচ্চতা এবং 12 ফিট প্রস্থের এই বল ড্রপ দেখতে 10 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছে। প্রচন্ড বৃষ্টি, বাইরে জড়ো আবহাওয়া এবং ভারী বর্ষণ, কিন্তু তবুও তিলদারণ ঠাঁই নেই। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, মাথায় পলিথিন বেঁধে, কেউ যেন সরছে না। এবং এই 10 লক্ষ দর্শনার্থীর নিরাপত্তার জন্য 50,000-এর বেশি নিরাপত্তা কর্মী কাজ করছে ডগ স্কোয়াড এবং নিউ ইয়র্ক পুলিশ এবং পাশাপাশি ন্যাশনাল গার্ড, সেনাবাহিনী এবং সাদা পোশাকের বিভিন্ন স্তরের 4 স্তরের, অর্থাৎ একজন দর্শনার্থীকে নিরাপত্তার জন্য 4 ভাবে তাকে বডি চেকিং করে তারপরে এই ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবং এখন থেকে 1.5 ঘন্টা পরে, অর্থাৎ স্থানীয় সময় রাত 11:30টার সময় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস মঞ্চে আসবেন এবং তিনি কাউন্টডাউন শুরু করবেন। এবং 11:59 1 মিনিটের মিলিয়ন কণ্ঠে কাউন্টডাউন শুরু হবে। এই কাউন্টডাউনের 1 মিনিটের কাউন্টডাউনে বিদায় জানানো হবে 2024-কে এবং বরণ করা হবে 2025-কে। এবং আমি যদি একটা বিষয় জানিয়ে রাখি যে এই 10 লাখের বেশি মানুষের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছে, যারা আমি অনেকের সাথে দেখা হয়েছে, যারা সপরিবারে এসেছেন এই স্মরণীয় এই মুহূর্তটিকে দেখার জন্য, স্মরণ করে নিজেদের মধ্যে স্মরণীয় করে রাখার জন্য। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। যুক্তরাষ্ট্রে চলছে বর্ষবরণের আয়োজন, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোলাইমান। নতুনের প্রত্যাশায় আনন্দ উল্লাসে খ্রিস্টীয় 2025 সালকে স্বাগত জানালো রাজধানীবাসী। আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত 12টার কিছুক্ষণ আগে থেকেই আকাশে উঠতে থাকে ফানুস, ফোটানো হয় আতশবাজি। ডিএমপির 11 দফা নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষিত বেশিরভাগ জায়গাতেই। ঘড়ির কাঁটায় 12টা বাজতেই আলোকিত রাতের ঢাকা। হাজারো আতশবাজির আলোকছটা আর মুহুর্মুহু শব্দে 2025 সালকে বরণ করে নেয় রাজধানীবাসী। নিজ নিজ বাসাবাড়ির ছাদে খ্রিস্টীয় নতুন বছরকে বরণে উল্লাসে মেতে ওঠেন নগরবাসী। রাজধানীতে শব্দদূষণ বন্ধ ও আগুনের ঝুঁকি এড়াতে বৎসবরণের উৎসবে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে ডিএমপি। তবে উৎসব উদযাপনের বাঁধভাঙা আনন্দে টেকেনি নিষেধাজ্ঞার বেড়াজাল। মিরপুরে ফানুস ময়লার স্তূপে পড়ে আগুন ধরলেও তা নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পূর্বাচলের 300 ফিট সহ বিভিন্ন সড়কেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন মানুষ। কণ্ঠে ছিল নতুন বছর নিয়ে নানা প্রত্যাশা। 24-এ অনেক কষ্টকর দিন গেছে, এখন নতুন বছরে যেন ওটা আর না হয়, সুন্দরভাবে যেন আমরা বসবাস করতে পারি। নতুন বছরের প্রত্যাশা আমাদের এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুক, এটাই আমরা আশা করি। ইয়ং জেনারেশন এরা যেভাবে নতুন করে শুরু করছে, রাজনৈতিক প্রেক্ষাপটটা ইয়াং জেনারেশনের মাধ্যমে শুরু করা হোক। বৎসবরণ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী। নানা অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি খুবই সেন্সিটিভ একটি এলাকা, তো আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্টাফ ছাড়া বহিরাগত যারা, তাদেরকে আমরা ডিসকারেজ করছি যে এই এলাকায় না থাকার জন্য, যাতে 31st নাইট কে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু যাতে না ঘটে।
অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে বর্ষবরণের আয়োজন, গণজমায়েত সহ 11 দফা নির্দেশনা দিয়েছিল ডিএমপি। উৎসবের আমেজে সেগুলো অনেকটাই উপেক্ষিত হলেও ঘটেনি বড় কোনো অপ্রীতিকর ঘটনা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশন সহ 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31শে ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেননি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেন 3 অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে 7 অক্টোবর, তাই 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। নতুন বছরেই নির্বাচন চায় বিএনপি, ন্যূনতম সংস্কার করে তা সম্ভব বলেও মনে করছে তারা। আর এজন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি দ্রুত নির্বাচনের জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান তাদের। বলছেন গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয় অর্জিত হবে এর মধ্য দিয়ে। বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে 18 বছরেরও বেশি দীর্ঘ সময় সুষ্ঠু ভোটের দাবিতে ধারাবাহিক আন্দোলনে ছিল তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন দাবি দ্রুত নির্বাচনের। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে সময় চাইলেও এ নিয়ে কালক্ষেপণ চাইছে না বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা ন্যূনতম সংস্কার শেষেই হবে ভোট, নতুন বছরেই আসবে নতুন সরকার। এই যে নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা, এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না। জনগণ, বাংলাদেশের জনগণ, সংগ্রামী জনগণ, এখন তারা দল গড়ার চেষ্টা করছেন। মোস্ট ওয়েলকাম। তারা এই দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা যদি অধিকাংশ আসনে বিজয় হয়ে আসে, নিশ্চয়ই তাদেরকে আমরা ওয়েলকাম করব। কিন্তু চয়েসটা জনগণকে দিতে হবে। জনগণকে নসিহত করার দরকার নেই, জনগণ জানে কিভাবে ভোট দিতে হবে। কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলো সংসদে গৃহীত হতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের হাতেই। আর সে কারণেই বিএনপি মনে করে অনির্বাচিত সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে না। নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্রের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে। এটা তো খুবই স্বাভাবিক। তো সংস্কার তো হবে সংসদে, এবং সরকার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে, এবং জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে যাবে, ম্যান্ডেট নেবে, তারপরে সংসদে পাশ করবে। নতুন বছরে নির্বাচন করতে যথেষ্ট সময় আছে, আর এ কাজে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি প্রস্তুত বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সকাল 9টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয় সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন নেতাকর্মীরা। 12টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সারা দেশে রক্তদান কর্মসূচি হবে। এছাড়া জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় শোভাযাত্রা করবে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট। বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার জানাবো সেই বিষয়ে। রাজশাহী এবং সিলেট থেকে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজশাহীতে, জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে আজকে কোন কোন বিদ্যালয়ে বা কোন কোন শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে, আর শিক্ষার্থীরা কতটা উচ্ছ্বসিত নতুন বই পাওয়ার জন্য?
দেখুন, শিক্ষার্থীরা নতুন বই পেলে উচ্ছ্বাসিত হবে এমনটি কথা ছিল, কিন্তু আজকে কিন্তু চিত্রটা অনেকটাই ব্যতিক্রম। আজকে আমরা এখন রাজশাহী যে পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি, এখানে আমরা এসে জানতে পারলাম এখানে যে শিক্ষক রয়েছেন তারা জানিয়েছেন যে আজকে শুধুমাত্র ক্লাস 6-এর 3টি বই তারা দিতে পারবেন এবং প্রাথমিকের কোনো বই এখন পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছেনি, এবং মাধ্যমিকের কথা ছিল যে ক্লাস 6 এবং 7-এর বই তারা আজকে দিতে পারবেন। যদিও এখন পর্যন্ত প্রধান শিক্ষক জানিয়েছেন যে ক্লাস 6-এর বই এবং 3টি করে বই তারা আজকে দিতে পারবেন শিক্ষার্থীদের হাতে, যদিও এই 3টি বই এখন পর্যন্ত এই স্কুলে এসে এখনও পৌঁছেনি, যার ফলে এখন পর্যন্ত যদি বলা যেতে পারে যে হ্যাঁ শিক্ষার্থীরা এসেছে এবং প্রত্যেকটি ক্লাসেই কিন্তু আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা কানায় কানায় পূর্ণ, যেহেতু বছরের প্রথম দিনেই সবাই উৎসাহ উদ্দীপনা, এখানে অভিভাবক যেমন আছে সেই সাথে শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীদের কিন্তু উপস্থিতিতে কোনো কমতি নেই। তাদের যে বছরের প্রথম দিনে স্কুলে আসার যে উচ্ছ্বাস, এবং তারা হয়তো প্রত্যাশা করেছিল যে তারা আজকে নতুন বই নিয়েই বাড়ি ফিরে যাবেন, কিন্তু তাদের সেই প্রত্যাশা আজকে হয়তো পূরণ হচ্ছে না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত রাজশাহীতে বই কী পরিমাণ আসবে ঠিক এর সঠিক পরিসংখ্যান জেলা শিক্ষা অধিদপ্তরের কাছেও নেই, এবং তারা একটি কথা বলছিলেন যে রাজশাহীতে বইয়ের চাহিদা রয়েছে 47,46,295টি, কিন্তু বিপরীতে এখন পর্যন্ত তাদের হাতে কোনো কী পরিমাণ বই আসছে তারা এখনও পর্যন্ত বলছে যে হাতে বই না পর্যন্ত বলতে পারছেন না। যদিও রাজশাহীতে একটি পরিসংখ্যান বলছে মাধ্যমিকের বই শিক্ষার্থী রয়েছেন 2,28,960 জন, বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে 33,46,375, দাখিলে রয়েছে 46,150 জন শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে 7,10,000, এবং ইংলিশ মিডিয়ামে সেটিতে রয়েছে 448 জন শিক্ষার্থীর মধ্যে 11,385টি বইয়ের চাহিদা থাকলেও এখন পর্যন্ত কিন্তু অধিকাংশই বই রাজশাহী জেলাতে এসে পৌঁছায়নি, এবং ঠিক কী পরিমাণ বই তারা হাতে পাবেন এবং তারা কখন পরিপূর্ণভাবে মাধ্যমিক থেকে শুরু করে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় ক্ষেত্রে বই দিতে পারবেন এটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। অর্থাৎ এখানে যারা জানাবেন, আপনি যেমনটি বলছিলেন যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কিছু বই দেয়া হতে পারে, সম্ভাবনা আছে, তবে এখন পর্যন্ত পৌঁছেনি, কিন্তু রাজশাহীর কি সব বিদ্যালয়েই এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বই দেওয়া হবে কিনা, সব স্কুলেই কি এই অবস্থা কিনা একটু জানাবেন। জি, জেলা শিক্ষা অফিসার থেকে যেটি জানানো হয়েছিল যে রাজশাহী জেলা মহানগরীতে, বিশেষ করে মহানগরীতে আজকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলো দেওয়া হবে, 3টি বই, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টি বই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সপ্তম শ্রেণীর নয়, শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর বই দেওয়া হবে, এবং সেটিও কিন্তু এখনও পৌঁছায়নি। অর্থাৎ তারা বলছেন যে 11টার পরে হয়তো তারা এই বইটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দিবেন, এরপরে হয়তো শিক্ষার্থীরা এই বইগুলো হাতে পেতে পারে। জি, অবশ্যই মুস্তাফিজ আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি রাজশাহীর তথ্য শুনছিলাম, সিলেটের স্কুলগুলোতে কি অবস্থা, শিক্ষার্থীরা কি আজকে কোনো বই হাতে পাবেন, স্কুল বা জেলা শিক্ষা অফিস থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে? দেখুন, সারা দেশের মতো আজকে সিলেটের যে স্কুলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বই বিতরণ অনুষ্ঠিত হবে, এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেখানে, এবং এখানে এসে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে এখানে সিলেটের জেলা প্রশাসক তিনি আসতে পারেন, এবং তার জন্য মূলত এই যে বই বিতরণের যে আনুষ্ঠানিকতা সেটির জন্য কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি যে একটি প্যান্ডেলও করা হয়েছে, এবং মূলত হচ্ছে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা প্রত্যেক ক্লাসের যারা শিক্ষক রয়েছেন তারাই হচ্ছে তাদের নিজ দায়িত্বে তাদের শিক্ষার্থীদের সেই ক্লাসের যে পাঠ্যপুস্তক রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করবেন। আমরা জেলা শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন, বিশেষ করে মাধ্যমিকের একটি তথ্য দিতে চাই, সেটি হলো সিলেটের আপনি জানেন যে 13টি উপজেলা রয়েছে, এই 13টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় কিন্তু মাধ্যমিকের যে বইগুলো সেগুলো আসলে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যেও আসলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোনো কোনো ক্লাসে দুটি, কোনো ক্লাসে 3টি করে সাবজেক্টের বই কিন্তু আসলে দেয়া হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই 14টি উপজেলার মধ্যে সিলেটের কিন্তু 6টি উপজেলাতেই
মাধ্যমিকের কোনো ধরনের বই পৌঁছায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এ ব্যাপারে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন সেটি জানতে চাইলে তিনি আমাদেরকে জানান যে আসলে তারা পুরনো যে বইগুলো রয়েছে কিংবা গ্রামারের যে ক্লাসগুলো রয়েছে, পাশাপাশি বিজ্ঞানের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তারা মূলত এখন করাবেন। পাশাপাশি তিনি এটি বলছেন যে আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে 10 জানুয়ারির মধ্যে যে অবশিষ্ট যে বইগুলো রয়েছে সেগুলোর অনেকটাই এসে পৌঁছাবে এবং পরবর্তীতে হয়তো তিনি এটিও জানিয়েছেন যে বাদবাকি যে বইগুলো থাকবে সেটিও হয়তো আসলে জানুয়ারি মাসের মধ্যে এসে পৌঁছাবে। একই অবস্থা কিন্তু আসলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সেখানেও কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কোনো বই আসলে তারা হাতে পাননি। তো সবকিছু মিলিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই বই, কিছু বই পাওয়া এবং না পাওয়া নিয়ে। তো সবকিছু মিলিয়ে বই বিতরণ নিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে। রানা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। বছরের প্রথম দিন নতুন বইয়ের তথ্য নিয়ে জানাচ্ছিলেন রাজশাহী এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা। পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে 26টি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার। সরকারি কর্মচারী আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, কেউ বিধি লঙ্ঘন করলে অসদাচরণের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই কঠোর বার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে সচিবালয়ে আগুন লেগেছে, এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা ও বিস্ফোরকের আলামত পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন তুলে দিয়ে ব্রিফ করেছেন তদন্ত দল। কমিটির প্রধান নাসিমুল গনি জানান, আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথি পোড়েনি বা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রশাসনের কেন্দ্রবিন্দু কেপি স্থাপনা সচিবালয়ে 25 ডিসেম্বর গভীর রাতে 7 নম্বর ভবনে একসাথে দুপাশ থেকে লাগে আগুন। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে। দুর্ঘটনা না নাশকতা তা খতিয়ে দেখতে 8 সদস্যের তদন্ত কমিটি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও মঙ্গলবার জমা দেয় কমিটি। পরে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান জানান, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুন লেগেছে, কোনো ব্যক্তির দায়ে পাওয়া যায়নি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। প্রতিটা রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তদন্ত কমিটি আরও জানান, পড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরকের আলামত মেলেনি। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি না। আর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে যে নমুনাটা আমরা পেয়েছি, এই নমুনাতে আসলে কোনো ধরনের এক্সপ্লোসিভ কন্টেন্ট বা এরকম কোনো কিছু ছিল না। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, করিডোরে আগুন থাকায় নেভাতে দেরি হয়েছে, আর ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন ছড়িয়েছে বেশি। সাতগুলিতে প্রচুর ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে। আগুন লাগা ভবনটি ভেঙে ফেলতে হবে না বলেও জানায় তদন্ত কমিটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনের তোয়াক্কা না করেই চাঁদপুরে পাইলট ছাড়া মাস্টারের ওপর নির্ভর করেই চলাচল করে বেশিরভাগ পণ্যবাহী জাহাজ। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। নৌপথে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি, ঘটছে জাহাজের 7 খুনের মতো ঘটনা। সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাইলটবিহীন পণ্যবাহী জাহাজকে জরিমানা করা হচ্ছে। দেশের 29টি নৌ রুটের মধ্যে চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চলে রয়েছে 860 কিলোমিটার নৌপথ। এই পথে প্রতিদিন 400 থেকে 500 পণ্যবাহী লাইটারেস
অয়েল ট্যাঙ্কার, কার্গো জাহাজ চলাচল করে। এই রুটে জাহাজ চালানোর জন্য ৭২ জন সরকারি পাইলট থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৪৪ জন। তাই মাস্টারের উপর নির্ভর করে চলাচল করে বেশিরভাগ জাহাজ। প্রতি বিটে ৫০০ টাকার সরকারি ফির বিনিময়ে একজন পাইলট পণ্যবাহী জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। তবে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে পণ্যবাহী জাহাজ ঢাকা বা নারায়ণগঞ্জ গেলে ৬ বিটে ৩,০০০ টাকা দিতে চান না অনেক জাহাজ মালিক। পাইলট নিয়ে চলাটাই আমি মনে করি ভালো। পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। উইদাউট পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখাই দেয়। পাইলট না নিয়ে জাহাজ চালানোয় রাজস্ব হারাচ্ছে সরকার। নৌপথে পণ্য পরিবহনে বাড়ছে ঝুঁকি। জাহাজ আছে যারা নৌপথে পাইলটবিহীন চলাফেরা করে বা মালিকরা পাইলট নিতে চায় না, ওই জাহাজগুলি এই ডুবোচরে বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয় বেশি। BIWTA বলছে ৭ খুনের শিকার আল বাখেরা জাহাজে পাইলট থাকলে সেটি কোন চ্যানেলে চলছে তা জানা যেত, এড়ানো যেত হতাহতের ঘটনা। আল বাখেরা জাহাজে পাইলট থাকলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম যে জাহাজটা কখন সেল করছে, কোথায় নোঙর করছে, কিভাবে চ্যানেলের বাইরে চলে গেছে, এই বিষয়গুলি জানা সম্ভব হতো। জাহাজ পাইলট ছাড়া চলাচল করছে এবং কনজারভেন্সি ফি পরিশোধ করছে না, এ বিষয়ে সম্প্রতি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন জাহাজ হতে প্রায় ৭,৭০,০০০ টাকা বিভিন্ন খাতে আদায় করেছে। দেশে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে ১০,০০০-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের অন্তত ১৫টি পয়েন্টে ঘটেছে কমপক্ষে ১০টি ডাকাতির ঘটনা। এর মুখে পড়েছে যাত্রী থেকে শুরু করে কাভার্ড ভ্যানের পণ্য। পুলিশ ইতিমধ্যে লুট হওয়া কিছু পণ্য উদ্ধার ও কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এরপরও শঙ্কায় আছেন চালকেরা। গত রোববার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ি এলাকায় ডাকাতির সময় পুলিশ গিয়ে হানা দেয়। এই সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সে রাতে ডাকাতদের কবল থেকে চালক ও যাত্রীরা রক্ষা পেলেও ডিসেম্বরে এ ধরনের অনেক ডাকাতি হয়েছে। সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 15টি পয়েন্টে তৎপর ডাকাত সদস্যরা। যখনই কোনো পণ্য বা মালবাহী ট্রাক দেখে সেটিতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশি অভিযানেও ডাকাতের তৎপরতা বন্ধ হচ্ছে না। শুধু ডিসেম্বরে নয়, নভেম্বর মাসেও একটি কাভার্ড ভ্যান হতে ১৭ লাখ টাকার পণ্য লুট করে দুর্বৃত্তরা। গাড়ি একটু জ্যামে পড়লে এই ঘটনাটা, আবার পিক আপ দিয়ে আসি, ব্যারিকেড দিয়ে না আবার ডাকাতি হচ্ছে। এরা গাড়িতে উঠে আমাদেরকে অস্ত্র ধরে আমাদের টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ যা আসে এবং কি কাপড় চোপড় ব্যাগসও নিয়ে গেছে। আমাদের কাছে আর কোনো ভাত খাওয়ার টাকা ছিল না। ৪-৫টা লোকের ছেনে নিয়ে আসছে, দৌড়ে এসে আমার দরজা বাড়ি দিয়ে গ্লাস ভেঙে ফেলাইছে, মোবাইল, মানি ব্যাগ নিয়ে গেছে, আমার এক বাড়ি দিচ্ছে এখান বাড়ায়। পুলিশের দাবি, ডাকাতি আগের মতো নেই। তারা রাস্তায় জোরালো করেছে পুলিশি কার্যক্রম, তাই কমেছে ডাকাতি। সাম্প্রতিক আমরা সেখানে ৫-৬টি ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি এবং যারা জড়িত এই ঘটনার সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি যাদের আমরা নাম পাচ্ছি তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আপনি চিন্তা করেন এত ব্যস্ত সারা রাত গাড়ি চলে, একটা কাভার্ড ভ্যান যদি রাস্তা থামায় আর কিচ্ছু ভালো লাগবে না, 10 মিনিটে মিনিমাম 20-30 গাড়ি থেমে যাবে। শুধুমাত্র মহাসড়কের ডাকাতির জন্য গত 2 মাসে সীতাকুণ্ড থানাতেই মামলা হয়েছে 5টি। এই সময় পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় একজন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কমছে পর্যটক, সেই সঙ্গে বাড়ছে খাত সংশ্লিষ্টদের আর্থিক সংকট। বেহাল রাস্তাঘাট আর ভালো মানের হোটেল মোটেল না থাকায় দুর্ভোগে পড়তে হয় পর্যটকদের। তাই ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না পর্যটক সমাগম। সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বন বিভাগ। তবে পর্যটক সমাগম হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে। 2022-23 অর্থ বছরে পশ্চিম সুন্দরবন রেঞ্জে পর্যটক এসেছিল 52,000। গত অর্থ বছরের সমাগম কমেছে 10,000। এবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পর্যটক এসেছে 13,000।
শ্যামনগরের মুন্সিগঞ্জকে পর্যটন হাব বানানোর আলোচনা সামনে আসছে। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব ৭০ কিলোমিটার। তবে রাস্তা প্রায় পুরোটাই ভাঙাচোরা, নেই ভালো মানের হোটেল মোটেলও। একটু উন্নত করার জন্য আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি। আমরা ডিসিস কনফারেন্স উপলক্ষে আমি সুপারিশ পেশ করেছি যে এখানে রিসোর্ট হতে পারে, তারপরে এখানে কিছু আপনার বোট হতে পারে, যে বোটগুলিতে বা আপনার লঞ্চ, যে আধুনিক মানে লঞ্চ হতে পারে, কারণ সুন্দরবন তো বৃহৎ অনেক বড় এরিয়া। মুন্সিগঞ্জকে পর্যটন এলাকা ঘোষণা করা হলে পর্যটক বাড়ার পাশাপাশি পুরো এলাকার অর্থনীতির চিত্র পাল্টে যাবে। তার পুরো পর্যটকটা পেছেই আছে, তো আমাদের সাতক্ষীরা আকর্ষণ সড়কপথে সুন্দরবন দেখতে হলে গাড়ি থেকে লেবেই সুন্দরবন, তো সুন্দরবনকে অনুভব করতে গেলে আমাদের এই ব্যবস্থাগুলো নেই, এই কারণে আমরা পেছিয়ে যাচ্ছি দিন দিন। যদি গভর্নমেন্ট চায় তো এটাকে যদি ফরেস্ট এলাকা হিসাবে ঘোষিত করে, তাহলে এখানকার লোকজনেরও কর্মসংস্থানের ভালো অবস্থান হয়। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আয়তন ১,৪৪৫ বর্গ কিলোমিটার। এখানে কলাগাছি ও দোবেকি নামে দুটি পর্যটন স্টেশন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছরকে ঘিরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রেও বেড়েছে পর্যটকদের ভিড়। বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেলগুলো। পর্যটক সমাগম নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আব্দুল্লাহ রাকিব। আর রাকিব, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর হোটেল মোটেল ব্যবসায়ীরা কি বলছেন, তাদের ব্যবসা এবার কেমন হচ্ছে? সকাল থেকে একেবারে শুরু থেকে আমরা দেখছি মানুষজন ধীরে ধীরে আসছেন এবং বেলা যত বাড়ছে মানুষের ভিড়ও তেমন এই সমুদ্র সৈকত জুড়ে বাড়ছে এবং মানুষ পরিবার পরিজন নিয়ে তাদের প্রিয়জনদেরকে নিয়ে বছরের প্রথম দিনটি একেবারে সমুদ্র সৈকতে উদযাপন করার জন্য ছুটে আসছেন। কেউ কেউ ছুটিও নিয়েছেন, ফলে আজ অফিসিয়াল ছুটি না থাকলেও তারা আসলে ঘুরতে আসছেন এবং বলা চলে এখানে যেমন সমুদ্র কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ফলে মানুষজন উপভোগ করছেন এবং তারা বলছেন যে নতুন বছরের নতুন সকালটি তারা আসলে এইখানে উদযাপন করতে চেয়েছেন। এই জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখান থেকেও ছুটে এসেছেন। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই চট্টগ্রাম বিমানবন্দর। সেই বিমানবন্দরে যারা আসলে প্রিয়জনদেরকে নিতে এসেছেন বা বিদায় জানাতে এসেছেন তারাও এখানে ছুটে আসছেন পরিবার পরিজন এবং শিশু কিশোরদের নিয়ে, এবং তারা বলছেন যে আগামী বছরটি যাতে আসলে সবার জন্য ভালো হয়, মঙ্গল হয় এবং দেশ যে যাত্রা শুরু হয়েছে, দেশের যে নতুন একটি সংস্কার, নতুন একটি নবযাত্রা, সেটিকে তারা বলছেন সামনের দিনে যাতে সেটি অব্যাহত থাকে এবং সবাই যাতে আসলে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারে সেটি তারা প্রত্যাশা করছেন। এবং এখানকার ব্যবসায়ীরাও আসলে খুশি। তারা বলছেন গেল বছর নানা কারণে আসলে তারা ব্যবসা করতে পারেন না এবং পর্যটক সমাগম কম ছিল। এখানকার যে হোটেল মোটেল রেস্তোরাঁগুলো ছিল এবং ভাসমান যারা দোকানদার রয়েছেন তারাও বলছেন যে তারা এই নতুন বছরের প্রথম দিনেই যেহেতু এখানে এক ধরনের মানুষের ঢল নামে, বিকালবেলায় সেটি আসলে আরও বেশি বড় হবে এবং তারা বলছেন যে তারা সে আশা করছেন যে নতুন বছর হয়তো তাদের শুরু থেকে ব্যবসাটি আরও বেশি চাঙ্গা হবে। ফলে মানুষজন এখানে আসছেন, উপভোগ করছেন, স্পিড বোট সহ নানা ধরনের তারা ঘুরে বেড়াচ্ছেন। এই বলা চলে চট্টগ্রামের সমুদ্র সৈকতে, পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষজন উপভোগ করছেন নতুন বছরের প্রথম দিন। রাকিব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, যেহেতু গত 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পর্যটনে বেশ সমস্যা দেখা দিয়েছিল, এই মুহূর্তে যেহেতু পর্যটনের ভরা মৌসুম, সাজেকে বা অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে পর্যটক সমাগম কেমন দেখছেন? দেখুন, আপনি খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন। 2024 সালে কিন্তু নানা ঘাত প্রতিঘাতের কারণে কিন্তু বিশেষ করে এখানকার যে পর্যটন শিল্প সেটা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় বেশ কয়েকবার কিন্তু সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটকদের যে সমাগম সেটা বন্ধ ছিল। তবে আমরা যেটা দেখছি গত নভেম্বরের 5 তারিখ থেকে পর্যটন উন্মুক্ত হওয়ার পরে সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে প্রতিদিনই অন্তত 2 থেকে 2,500 পর্যটক কিন্তু সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণ করেছে। সপ্তাহের মাঝামাঝি দিন হলেও কিন্তু নতুন বছর বরণ উপলক্ষে আমরা দেখেছি সাজেক এবং খাগড়াছড়িতে পর্যটক সমাগম যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এবং সাজেকে গতকালকে সাজেক ফেস্টিভ্যাল নামে একটি উৎসবের আয়োজন করেছিল সেখানকার যারা রিসোর্ট কটেজ মালিক রয়েছে, এবং সেখানেও পর্যটকরা বেশ সাড়া দিয়েছে। এবং আজকে আমরা যেহেতু দেখছি আজকে কিন্তু একদম পৌষের যে হিমেল হাওয়া, সেই
হিমেল হাওয়াকে উপেক্ষা করে আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত বিশেষ সকালবেলা আসলে পর্যটকের উপস্থিতি অনেকটাই কম, তবে বিকেল বেলা পর্যটক উপস্থিতি বাড়বে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। গতকালকে বিকেলেও আমরা দেখেছি খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা বা জেলা পরিষদ পার্ক, মায়াবনী লেক সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম হয় সেখানে অন্য দিনের তুলনায় বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য সেখানে পর্যটক সমাগম হচ্ছে। এবং আজকে নতুন দিন, বছরের প্রথম দিন উদযাপন করার জন্য কিন্তু বিকেল দিকে আসলে খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় হবে এবং ব্যবসায়ীদের যে প্রত্যাশাটা রয়েছে যে নতুন বছর তাদের পর্যটনের সুখবর বয়ে নিয়ে আসবে। গত বিদায়ী বছরে যে ধরনের সংঘাতের কারণে পর্যটনের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, নতুন বছরে সে ধরনের কিছু হবে না, তারা পর্যটনে হয়তো সুফল বয়ে আনবে বলে মনে করছে। এ ছিল আসলে খাগড়াছড়ির নতুন বছর উদযাপনের সবশেষ। চট্টগ্রাম এবং খাগড়াছড়ি থেকে পর্যটকের সমাগমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বছরের প্রথম দিনে ভোর থেকে বইছে হিমেল বাতাস, বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আজকে আবহাওয়ার পরিস্থিতি কি বলছেন আবহাওয়াবিদরা, আর সারাদিনে কেমন তাপমাত্রা থাকতে পারে? দেখুন, নতুন বছরের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছি এবং আবহাওয়া অফিসের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে গতকাল রাত থেকে সারা দেশে যে হিমেল হাওয়া বয়ে চলেছে এখনো কিন্তু সেটি চলছে এবং সকাল থেকে রাজধানীতে আমরা যতটুকু দেখেছি কুয়াশাচ্ছন্ন ছিল, এখনো কিন্তু রয়েছে। তবে আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তারা যারা আমাদেরকে জানিয়েছেন যে এই কুয়াশাচ্ছন্ন অবস্থা বেলা 2টা পর্যন্ত থাকবে, এরপর রোদ উঠতে পারে, তারপর থেকে আবারও কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন থাকবে, আগামী 2 থেকে 3 দিন এমনটা থাকবে। তবে এর আগে গত মাসে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছিল, নিম্নচাপ তৈরি হওয়ার ফলে তখন কিন্তু একটি আবহাওয়া বার্তা দিয়েছিল এমনটা যেন 2-3 দিন বৃষ্টি থাকবে এবং এরপরে শৈত্যপ্রবাহ আসবে। তবে বৃষ্টি না হলেও কিন্তু এরপরে কিন্তু শৈত্যপ্রবাহ আসেনি। তবে সেই সময় তারা বলেছিলেন যে আবহাওয়া অফিস এরপর থেকে অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে শৈত্যপ্রবাহ থাকবে এবং অন্যান্য বছরের মতোই কিন্তু যেহেতু জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হয় সেই অনুযায়ী আজকে যেহেতু বছরের প্রথম দিন এবং জানুয়ারির 1 তারিখ এই শৈত্যপ্রবাহটা 2-3 দিন থাকবে। এরপর থেকেই আবার এই 2-3 দিন পর আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, তারপর আবার শৈত্যপ্রবাহ থাকবে। অর্থাৎ এই জানুয়ারি মাসে অন্তত তারা যেটি বলছেন যে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ থাকবে। তবে অন্যান্য বছরে যে পরিমাণ ঠান্ডা পড়ে বিশেষ করে রাজধানীতে, এবার কিন্তু আমরা সেটি দেখিনি। তবে ডিসেম্বরের শুরুর থেকে প্রথম সপ্তাহে কয়েকদিন ঠান্ডা পড়েছিল, এরপর কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখনকার যে পরিস্থিতি আমি সব মিলে বলতে চাই যে এই শৈত্যপ্রবাহ আরো 2-1 দিন থাকবে, এরপর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং শৈত্যপ্রবাহ কেটে যাবে। আর এই জানুয়ারি মাসে 2 থেকে 4টির মতো শৈত্যপ্রবাহ আসবে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং তাপমাত্রা কিছুটা কমতে থাকবে এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমতে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন ওয়েদার অফিস। এই ছিল আমার কাছে। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো তাদের গ্রাহক ও ডিলারদের কাছে নিজেরা আলোচনার মাধ্যমে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করতে পারবে। আগামী 5 জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে প্রতিদিন 2 বার বৈদেশিক মুদ্রা কেনা বেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করতে হবে। $1 লাখ বেশি কেনা বেচার তথ্য বেলা 11:30টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এছাড়া বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনা বেচার তথ্য বিকেল 5:30টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে। মহেশখালী এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য শনিবার সকাল 9টা পর্যন্ত সারা দেশে গ্যাস সরবরাহ কমতে পারে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। বুধবার সকাল 9টা থেকে শুরু হবে এই কাজ। এতে মহেশখালীর টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সামিটের টার্মিনাল দিয়ে দিনে 570 থেকে 580 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
এ কারণে বিদ্যুৎ খাতে দিনে 150 থেকে 180 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়া যাবে। এছাড়া অন্যান্য খাতে কম পাওয়া যাবে 50 থেকে 70 মিলিয়ন ঘনফুট। এতে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা। পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই আজ শুরু হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ঘিরে সাজানো হয়েছে এই মেলা। এবারই প্রথম অনলাইনে মিলছে টিকিট। এদিকে দীর্ঘদিনেও আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি এই মেলা, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। হাতুড়ি পেরেকের শব্দ আর রং তুলির আচর এখনো চলছে। পূর্বাচলে বছরের প্রথম দিনই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসলেও সাজসজ্জার অনেক কিছুই রয়েছে বাকি। আমাদের সব প্রস্তুতি রেডি, এখন একদম ফাইনাল টাচটা লাগছে। জাস্ট এটা হয়ে গেলে আমাদের সব ফ্রিজগুলি এখানে চলে আসবে। আমরা আজকে বিকেলের মধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে পারব। এবারে মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর নামে আলাদা দুটি কর্নার। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন স্টল থাকছে। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান সহ 7টি দেশের প্রতিষ্ঠান। ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে আলাদা বাস সার্ভিস দিচ্ছে বিআরটিসি। লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে, সো এটার নামও সম্ভবত দু একবার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা। সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত হবে। এটা যে শেপ ডিজার্ভ করে সেই শেপে একদিন এটা ইনশাল্লাহ যাবে। তবে আমাদের আগ্রহের জায়গাটা যদি বলেন, সেটা হচ্ছে এটাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার আমাদের আগ্রহ। মেলায় প্রবেশ মূল্য 50 টাকা, আর ছোটদের জন্য অর্ধেক। মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং ছুটির দিনে রাত 10টা পর্যন্ত চলবে। এবারই প্রথম ইপিবির সাথে পরিবহন অ্যাপ উবারে চুক্তি হয়েছে। মেলায় দর্শনার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে পাবেন 50% ছাড়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশের ক্ষেত্রে প্রথমবারের মতো ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। তবে দর্শনার্থীদের চাওয়া প্রযুক্তির প্রসারের পাশাপাশি সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন পণ্যের গুণগত মান বৃদ্ধির ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।